নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি 4টের 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী, তবে শর্ত সাপেক্ষে যেতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা। সন্দেশখালীতে যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে যাওয়ার অনুমতি 144 ধারার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো। নিউজরুমে রয়েছেন সহকর্মী পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি বলেছে, কি শর্ত আরোপ করা হয়েছে এক্ষেত্রে? দেখো, সন্দেশখালী এলাকায় এর আগেও যখন 144 ধারা জারি হয়েছিল, সেই সময় বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছিলেন সেই 144 ধারার ওপরে স্থগিতাদেশের, এবং পরবর্তীকালে ফ্রেশ 144 ধারা জারি করে রাজ্য প্রশাসন, এবং যার ফলে সেখানে যে পরবর্তীকালে যে রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচিতে বাধা প্রদান করা হয়। এই অভিযোগ নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী, এবং বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে এই মামলা চলে। তার দাবি হচ্ছে যে রাজ্য প্রশাসন যেভাবে 144 ধারা জারি করছে, সেই মোতাবেকে তিনি বিরোধী দলনেতা হিসাবে সেই জায়গায় পৌঁছতে পারছেন না, এবং ফলে তিনি সেই আদালতের কাছে অনুমতি চান সেই জায়গায় পৌঁছানোর জন্য। বিচারপতি কৌশিক চন্দ্র যে নির্দেশিকা জারি করেছেন, প্রথমত তিনি 144 ধারার ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন আগামী 7 দিনের জন্য। যেমনভাবে এর আগে বিচারপতি জয় সেনগুপ্ত 144 ধারার ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন বা খারিজ করে দিয়েছিলেন, এবারে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি কৌশিক চন্দ্র। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে সেই সন্দেশখালীর যে জায়গাগুলো তিনি যাবেন, সেরকম 3টি জায়গা তাকে নির্দিষ্ট করে দিলেও আদালত, এবং সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি যাবেন। যাবার আগে 3 ঘন্টা আগে তাকে রাজ্য প্রশাসনকে জানাতে হবে যে তিনি কোন কোন জায়গায় ভিজিট করবেন। তার এই আবেদনে অপর একটি দাবি ছিল যে তিনি যখন ওখানে যাবেন, সেখানে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, এবং সন্দেশখালী এলাকায় যে ঘটনা চলছে তাতে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সেই আইন শৃঙ্খলার পরিস্থিতিকে করায়ত্ত করা হয়। যদিও বিচারপতি কৌশিক চন্দ্র এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি বা কোনো নির্দেশিকা জারি করেননি। যেহেতু বিচারপতি জয় সেনগুপ্তর এখন তিনি নেই, তার জায়গায় তার ডিটারমিনেশন এখন বিচারপতি কৌশিক চন্দ্রের হাতে। তিনি মামলাটির নিষ্পত্তি ঘোষণা করেননি, তিনি শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে যাবার অনুমতি দিয়েছেন। শুধু অনুমতির পাশাপাশি তিনি এও সতর্ক করে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী সেই সন্দেশখালী যাওয়ার পর সেখানে কোনো উস্কানিমূলক বক্তব্য তিনি পেশ করতে পারবেন না, যার থেকে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশ, এখনও পর্যন্ত সন্দেশখালী এলাকায় যতগুলি এফআইআর দায়ের করা হয়েছে, সেই এফআইআরের প্রেক্ষিতে তদন্ত সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। ফলত পীযূষ, এটা বলাই যায় শুভেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্ট সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দিলেও মুখ এবং পা বেঁধে দিল কার্যত এক্ষেত্রে। একদমই তাই। একদম সেক্ষেত্রে কিন্তু এই যে শুভেন্দু অধিকারী যে যাবেন এলাকায়, কোন কোন এলাকায় যাবে, তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে থাকবে হচ্ছে রাজ্য পুলিশের ওপর। একেবারে অনেক ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম সহকর্মী পীযূষ কান্তি নাগের সঙ্গে। সন্দেশখালীতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী, তবে যাওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। একদিকে তিনি যেমন সেখানে গিয়ে উস্কানিমূলক কোনো বক্তব্য রাখতে পারবেন না, যাওয়ার 3 ঘন্টা আগে রাজ্য প্রশাসনকে জানাতে হবে কোথায় কোথায় তিনি ভিজিট করছেন, এই সমস্ত কিছু তথ্য দিয়ে তারপরে তিনি যেতে পারবেন সন্দেশখালীতে। এদিকে সন্দেশখালীতে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি রয়েছেন সেখানে, এবং তার বক্তব্য, তার অভিযোগ যে তার কাছে 18টি অভিযোগ জমা পড়েছে, কম বেশি 18টি অভিযোগ জমা পড়েছে, এমনটাই তার দাবি। পাশাপাশি তিনি আরও বেশ কিছু দাবি জানিয়েছেন। সন্দেশখালীতে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। আমরা জানি যে এর আগেও জাতীয় মহিলা কমিশন এসেছিল, কিন্তু রেখা শর্মা তিনি আসেননি। আজ রেখা শর্মা তিনি গিয়েছেন সন্দেশখালীতে, এবং তার কাছে সব মিলিয়ে
18টি অভিযোগ জমা পড়েছে বলে তিনি দাবি করেছেন। এর মধ্যে 2টি ধর্ষণের অভিযোগ রয়েছে বলেও দাবি করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা, তার কাছে 18টি, সব মিলিয়ে 18টি অভিযোগ জমা পড়েছে। গ্রামের মহিলাদের সঙ্গে তিনি কথা বলেন, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তিনি মহিলাদের অভাব অভিযোগ শোনেন। তার অভিযোগ যে, তার দাবি যে 18টি অভিযোগ তার কাছে জমা পড়েছে, যার মধ্যে 2টি ধর্ষণের ঘটনা রয়েছে, এমনই দাবি করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। গত কয়েকদিন ধরেই কিন্তু সন্দেশখালী খবরের শিরোনামে, এবং সেখানে আমরা দেখেছি যে মহিলারা কিভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। একাধিক মহিলা শেখ শাহজাহানের যে 2 অনুগামী বা তার যে 2 শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছিলেন। ইতিমধ্যেই তারা দুজনেই কিন্তু পুলিশি হেফাজতে রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও শেখ শাহজাহান, তার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যে প্রায় প্রত্যেক দিনই খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালী। প্রত্যেক দিনই বিভিন্ন রাজনৈতিক দল তারা কর্মসূচি যেমন নিচ্ছে, পাশাপাশি পুলিশি তৎপরতাও রয়েছে। আর আজ সেখানে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। রেখা শর্মা আর কি দাবি করেছেন জানবো। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে। রিয়া, রেখা শর্মা তিনি বলছেন যে তার কাছে 18টি অভিযোগ জমা পড়েছে। আর কি দাবি করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন? দেখো, তোমাকে জানাবো যে রেখা শর্মা তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি সন্দেশখালীর বিভিন্ন বাড়িতে তিনি গিয়েছিলেন। এর আগে যেখানে তাদের প্রতিনিধি দল এসেছিল ঠিক সেই বাড়িগুলোতেই কিন্তু তার মধ্যে 2টি বাড়িতে তিনি আসেন এবং কথা বলেন সেখানকার মহিলাদের সঙ্গে। এবং তারপরেই কিন্তু তিনি যেমনটা জানান, যেটা দেখা যায় একদম পুরো চিত্র যা দেখা যায় যে রেখা শর্মা তিনি এখান থেকে বেরিয়ে, এই বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান থানাতে এবং 2জন মহিলাকে নিয়ে যায়, যারা মুখ বন্ধ করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই তারপরেই প্রচুর মহিলারা জমায়েত করতে থাকে এবং তারা বলে যে রেখা শর্মা তাদেরকে তলব করেছে এবং সেই কারণের জন্যই তারা এসেছেন। এবং নিয়ে কিন্তু মূলত যেটা দেখা যায়, রেখা শর্মা তিনি বলেন পরে বাইরে বেরিয়ে যে তিনি 18টা কমপ্লেন নিয়েছেন এবং সেই 18টার মধ্যে 2টি রেপ কেস এবং বাদ বাকিগুলো মলেস্টেশন। তিনি নিজে 18টা কমপ্লেন পেয়েছেন এবং তিনি একদম স্পষ্টত জানায় যে এখানে রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কোনো উপায় নেই, তো রাষ্ট্রপতি শাসনের দরকার রয়েছে বলে এরকম একাধিক মন্তব্য তিনি করেন। এবং তিনি বলেন যে আজকে 6:30টার সময় তিনি রাজ্যপালের সাথে দেখা করবেন এবং পাশাপাশি আরো মন্তব্য করেন যে এই যে কমপ্লেন গুলো হয়েছে এবং তারা অত্যন্ত ভীত, সেই কারণের জন্য তারা কোনোদিনও কমপ্লেন দিতে আসতে পারেনি। এই রেখা শর্মা একদমই। রিয়া, থাকো তুমি আমাদের সঙ্গে। রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, তিনি ঠিক কি দাবি করছেন শোনাবো। संदेशखाली की महिलाएं बहुत बुरी तरह से प्रताड़ित हैं, हैरेस्ड हैं, बहुतों के साथ मोलेस्टेशन हुआ है। 2 रेप के मैंने खुद ने सुने हैं। रेप का अभी कंप्लेंट कराई है, अभी कराई है। महिलाएं मोलेस्टेशन करके वो छोड़ देती हैं, जो रेप भी हो। और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है, क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर। तो यदि मोलेस्टेशन भी कर रहे हैं तो इनको पढ़ना चाहिए कि हमारे साथ हुआ क्या। यदि मेरे सब कपड़े उतार दिए गए तो करा क्या, ये आप समझिए कि बहुत बुरी हालत है। महिलाएं मेरे सामने रोई हैं। आज आपने देखा पूरा दिन मैं यहाँ पे हूँ क्योंकि मैं जा नहीं पा रही हूँ। इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं, वो मुझे पकड़ कर रो रही हैं। कई लोग कह नहीं पा रहे हैं, बच्चियों को घर से भेज दिया है, जवान बच्चियों को यहाँ से भेजा गया है क्योंकि पता नहीं उनके साथ क्या हो जाए। यहाँ बहुत बुरी हालत है। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा, क्योंकि पुलिस से भी डर है।
রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রিয়া, রেখা শর্মা তিনি দাবি করছেন যে বহু মহিলার সঙ্গে শ্লীলতাহানি ঘটনা ঘটেছে, 18টি অভিযোগ রয়েছে, এর মধ্যে 2টি ধর্ষণের ঘটনা রয়েছে। রেখা শর্মা তিনি এই দুজনকে নিয়ে থানায় গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। এই বিষয়টি সম্পর্কে কি জানতে পারছো? তারা কি থানায় অভিযোগ দায়ের করতে পেরেছেন? দেখো, ইতিমধ্যে রেখা শর্মার তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে তিনি নিজে 18টা কমপ্লেন নিয়েছেন। তিনি দুটো বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে মহিলাদের ডেকে পাঠানো হয় এবং সেখানে তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের তরফ থেকে মোট 18টি কমপ্লেন তিনি পেয়েছে বলে এমনটাই তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তার মধ্যে 2টি কমপ্লেন রেপের রয়েছে, এমনটাই কিন্তু মন্তব্য করেন এই রেখা শর্মা। যদিও পুলিশের তরফ থেকে যখন আধিকারিকরা বিভিন্ন বাড়িতে বাড়িতে তারা ঘুরছিলেন সেই সময় কিন্তু কোনো রকম তারা রেপের কমপ্লেন পায়নি, এমনটাই মন্তব্য করেছিলেন পুলিশ আধিকারিকদের, অর্থাৎ রাজ্য পুলিশের যে টিমটা গঠন হয়েছে। কিন্তু অন্যদিকে যেটা দেখা যাচ্ছে, রেখা শর্মা তিনি কয়েক ঘন্টার জন্য এসেছিলেন এবং তার আগেও তার প্রতিনিধি দল তিনি পাঠিয়েছিলেন এবং সেই প্রতিনিধি দল আসার পরে যেই বাড়িগুলোতে সেই প্রতিনিধি দল ঘুরেছিল ঠিক সেই বাড়িগুলোতেই কিন্তু রেখা শর্মা তার মধ্যে 2টি বাড়িতে তিনি গিয়েছিলেন এবং এখানকার মহিলাদের সাথে তিনি কথা বলেছিলেন। এবং কথা বলার পর তিনি মূলত যেটা উঠে এসেছে, তিনি যেমনটা জানালেন যে 18টা কমপ্লেন পেয়েছেন এবং তার মধ্যে 2টো রেপে। এবং তিনি মন্তব্য করেন যে তিনি একজন এনসিডব্লিউ চেয়ারপারসন হয়ে তিনি মন্তব্য করেছেন যে এই রাজ্যে এতটাই খারাপ অবস্থা, এখানে রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কোনো কিন্তু উপায় নেই এবং এই নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন। এবং তাছাড়াও তিনি আজকে 6:30টার সময় তিনি এখান থেকে অর্থাৎ সন্দেশখালী থেকে সরাসরি তিনি রাজভবনে যাবেন রাজ্যপালের সাথে দেখা করতে এবং এই যে আর যে তিনি যে নিজে এসেছিলেন এই পুরো বিষয়টা তিনি জানাবেন রাজ্যপালকে, এমনটাই কিন্তু রেখা শর্মা তিনি মন্তব্য করেন। এবং তিনি আরো একটি বিষয়ে তিনি বলেন যে পুলিশের ওপরে তিনি কিন্তু তার যে রাগ সেটা উগরে দেয়। তিনি বলেন যে পুলিশের তরফ থেকে পুলিশের যিনি এসপি এখানকার তিনি এই যখন তিনি ঘুরছিলেন, অর্থাৎ রেখা শর্মা যখন তিনি ঘুরছিলেন বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছিলেন, এসপি কেন আসেননি সেই মন্তব্য তিনি করেন। একটি প্রশ্ন চিহ্ন রেখে যায় যে কেন এসপি আসেনি এবং তিনি এই পুলিশ এবং পুলিশ প্রশাসন এবং এখানকার যিনি মুখ্যমন্ত্রী তার উপরেও কিন্তু তার যে রাগ সেটা উগরে দেয়, সেটা কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়। এবং এই মুহূর্তে আমিও কিন্তু এসেছি ঠিক সেই বাড়িগুলোতেও, আমিও তাদের সঙ্গে কথা বলবো যে মূলত তারা কি কমপ্লেন দিয়েছেন, কি অভিযোগ দিয়েছেন। এবং এখানকার যারা মহিলারা রয়েছেন তারা মূলত বলছেন যে তারা এই যে যিনি এসেছেন এনসিডব্লিউ চেয়ারপারসন তাদেরকে এই অভিযোগ দিয়েছে এবং সেখানে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, শুধু যে মলেস্টেশনের অভিযোগ রয়েছে বা রেপের অভিযোগ রয়েছে এমনটা নয়। তাদেরকে জমি নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রেখা শর্মা তিনি বলছেন যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত, তিনি সেই দাবি করছেন এবং রাষ্ট্রপতির কাছেও তিনি গিয়ে এই দাবি করবেন বলে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টের দিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে সরাসরি চলে যাব বজবজে, সেখানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিহ্যাবিলিটেশন নিয়ে প্রবলেম হচ্ছিল, তখন অশোক দ্বারা নিজে পুরসভা থেকে শুরু করে, তখন শ্রীমন্ত বেঁচে ছিল, সেও অনেক সাহায্য করে তার পুরো সাথী সবাইকে নিয়ে যেভাবে কাজ করেছে, আমরা সেই কারণে আজকে চড়িয়াল সেতু উদ্বোধন করতে পেরেছি। এরপরেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানো, কোভিডের সময় অভুক্তদের বাড়িতে আমাদের প্রতিনিধিদের মারফত তাদের দরজার বাইরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমফানের সময় তিরপল থেকে শুরু করে গরিব মানুষের ছাদের ব্যবস্থা আমরা করেছি। আমাদের সরকার আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা উৎসবের সময় জাতি, ধর্ম, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে মানুষ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে এলাকার শান্তি শৃঙ্খলা, সভ্যতা, সম্প্রীতি বজায় রেখে আমাদের বাংলার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করেছে। এই জন্যই আমরা ডায়মন্ড হারবারকে বলেছি ডায়মন্ড হারবার মডেল। আমাদের প্রতিনিধিরা মানুষের যে কোনো বিপদে আপদে যখন খবর পেয়েছে আমরা দাঁড়িয়েছি। আমি 2 মাস আগে আপনাদের কথা দিয়েছিলাম যে বার্ধক্য ভাতা আমরা চালু করব ডায়মন্ড হারবার থেকে। 7ই জানুয়ারি বিষ্ণুপুরের পৈলান থেকে সভা করে ভারতবর্ষের মধ্যে নজির দৃষ্টান্ত স্থাপন করেছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যেখানে 70,000
বয়স্ক মানুষদের 1,000 টাকা করে আর্থিক সহায়তা 16,000 ভলেন্টিয়ারের মাধ্যমে সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের ব্যাংকে পৌঁছে দিয়েছিল। আমি বলেছিলাম, আমি বিশ্বাস করি যে যদি আর্থিক সাহায্য সহায়তা কেউ দেয়, আমাদের রাজ্য সরকার দেবে। কেন্দ্রের সরকার কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি আর আগামীতেও দাঁড়াবে না। পরবর্তীকালে রাজ্য সরকার এই বার্ধক্য ভাতা বাংলা জুড়ে চালু করে যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে নিজের নাম নথিভুক্ত করেছে, তাদেরকে এই আর্থিক সাহায্য সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ডায়মন্ড হারবারে প্রায় 70,000 বয়োজ্যেষ্ঠ প্রবীণ বয়স্ক মানুষ প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে। কথা দিয়ে কথা রাখার নাম ডায়মন্ড হারবার এবং মামাটি মানুষ সরকার। এবছরের বাজেটে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ শ্রেণীর মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা মাসে 500 টাকার বছরে 6,000 টাকা পাচ্ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমি যতদিন আছি, আমার সরকার যতদিন আছে, আমরা দিল্লির তল্পি বাহকতা করব না, দিল্লির কাছে মাথা নত করব না। সেই 500 টাকা বাড়িয়ে আগামী এপ্রিল মাস থেকে 1 এপ্রিল থেকে সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার এখন আর 500 নয়, মাসে 1,000 করে বছরে 12,000 করার সিদ্ধান্ত নিয়েছে। তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত জনজাতি, মূলবাসী যাদের বছরে 1,000 টাকা, বছরে 12,000 টাকা এবং মাসে 1,000 টাকা করে সাহায্য সহযোগিতা আমাদের রাজ্যের সরকার করছিল, মামাটি মানুষের সরকার করছিল, তাদের মাসে এখন আর 1,000 নয়, মাসে 1200 টাকা করে 200 টাকা বাড়িয়ে তাদের আর্থিকভাবে সাহায্য করে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমি নবজোয়ার কর্মসূচি করেছিলাম 2 মাস জুড়ে, কুচবিহার থেকে শুরু করেছিলাম আর এই দক্ষিণ 24 পরগনা জেলার সাগরে এসে শেষ করেছিলাম। আমি দেখেছিলাম মানুষের কষ্ট, আর্তনাদ, বিশেষ করে 100 দিনের টাকা। ফিরে এলাম বিরতির পর। দেখছেন 4টের চারদিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে এবং জামালপুর, নদিয়ার কৃষ্ণগঞ্জের পর হুগলির মগরা, একাধিক পরিবারের কাছে এই চিঠি পৌঁছেছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও এ নিয়ে সরব হয়েছেন। গতকাল সিউড়িতে সেখানে প্রশাসনিক সভা থেকে সরব হয়েছিলেন। আজকেও তিনি এই আধার কার্ড যে নিষ্ক্রিয় করা হচ্ছে, ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, তা নিয়ে কিন্তু তিনি সরব হয়েছেন। তার বক্তব্য যে ভোটের আগে এনআরসি করার আবার একটা পরিকল্পনা করছে না তো কেন্দ্রের সরকার, এমন একটা আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কারণ একের পর এক পরিবারের কাছে এই চিঠি যাচ্ছে যে তার আধার কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে যে চিঠি তারা পাচ্ছেন ফলত তারা আতান্তরে পড়ে যাচ্ছেন। কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্ট, যে সামাজিক সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন কেন্দ্র বা রাজ্যের কাছ থেকে, সেই সমস্ত সুবিধার কি হবে এ নিয়ে তারা আক্ষরিক অর্থে সমস্যায় পড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকেও ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো একবার। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো, নাকি প্ল্যানিংটা কি? স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের উপরে। এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন, সবচেয়ে বেশি মতুয়াদের উপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নবশুদ্ধদের করা হচ্ছে এবং গরিব মানুষ, ক্ষেত মজদুর, খেটে খাওয়া মানুষ, গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে। জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না। এই খবরে আমরা থাকবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। কিছুক্ষণ আগে আপনাদের শোনাচ্ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই যে একের পর এক গ্রামের মানুষের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, জামালপুর, নদিয়া কৃষ্ণগঞ্জ, হুগলিতে, হুগলির মগরাতে এবং
বর্ধমানেরই জৌগ্রামে, সেখানেও কিন্তু আজকে বহু মানুষের হাতে পৌঁছে গিয়েছে সেই চিঠি, তাদের আধার কার্ড বাতিলের চিঠি। পোস্ট অফিস থেকে সেই চিঠি পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ভোটের আগে এনআরসি করার পরিকল্পনা নিচ্ছে না তো কেন্দ্রীয় সরকার, কি কারণে এভাবে হুট করে একের পর এক আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, কেন্দ্রকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আমরা কথা বলবো। দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন বিশেষ প্রতিনিধি সরাসরি। দীপ্তিমান, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছেন, তোপ দেখেছেন এই বিষয়টি নিয়ে, এই যে আধার কার্ড একের পর এক মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে তা নিয়ে। বিকল্প কিছু বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রাখছেন যে এই যে সামাজিক প্রকল্পের সুবিধাগুলো তো তাহলে এই সমস্ত মানুষের বন্ধ হয়ে যাবে, এক্ষেত্রে সুরাহা কি, মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য? একেবারেই, দেখো যে প্রশ্নটা তুমি করলে, আজকে কিন্তু যে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি সিদ্ধান্ত কিন্তু সেখানে জানিয়ে দিয়েছেন। একটা হচ্ছে কি করে এইটার এগেনস্টে যাবেন, যারা যারা এই চিঠি পাচ্ছেন তাদের পাশে কি করে রাজ্য সরকার দাঁড়াতে পারে এবং এই নিয়ে কি করে আগামী দিনে এগোনো যেতে পারে। অর্থাৎ তিনটে দিক থেকে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে কিন্তু তিনটে পদক্ষেপের কথাই জানিয়েছেন। যেটা তুমি প্রশ্ন করলে যে তাদের পাশে দাঁড়ানো, এই তাদের পাশে দাঁড়ানোটা কিন্তু মুখ্যমন্ত্রী যে একটা আধার গ্রিভেন্স পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের খোলা হচ্ছে, সেখানে যাদের যাদের এই আধার বাতিলের চিঠি আসছে বা যাদের যাদের আধার বাতিল হচ্ছে তারা কিন্তু সেখানে পুরনো আধার নাম্বার দিয়ে সেখানে কিন্তু অভিযোগ জানাতে পারবে এবং এইখানে আসলে পরেই পরবর্তীকালে তা রাজ্য সরকার সেখান থেকে কিন্তু কার্ড ইস্যু করবে এবং দরকার পড়লে যেখানে এই যাদের যাদের এই কার্ড ইস্যু করা হবে তারা যাতে সামাজিক যা যা প্রকল্প রয়েছে যেগুলো রাজ্য সরকার দিচ্ছে, এই 100 দিনের টাকা কিছুদিনের পর থেকে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী একদিকে বক্তব্য তিনি কিন্তু স্পষ্ট অভিযোগ করছেন এবং তিনি বলছেন যে এটা কিন্তু এই সামাজিক সুরক্ষা যারা পায় তারা যাতে বঞ্চিত হয় তাদের বিরুদ্ধেই কিন্তু এটা পুরো চক্রান্ত এবং এই গরিব মানুষের বিরুদ্ধেই কিন্তু এটা পুরো চক্রান্ত করা হচ্ছে। সেই জন্য মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদেরকে একটা আলাদা অল্টারনেটিভ কার্ড রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং যেখানে যারা যারা এই বাতিলের তালিকায় রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সেখানে ভিডিওগ্রাফি করে সেখানে কোনো একটা জায়গা ঠিক করে তাদেরকে সেখানে যা যা সুরক্ষার যা যা পাওনা তাদের সেগুলো দেওয়া হবে এবং সেটাকে প্রত্যেকটাকে রেকর্ড করে রাখা হবে। অর্থাৎ এইটা একটা বিষয় তিনি করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে এই যে পুরো বিষয়টা রয়েছে এই পুরো বিষয়টা নিয়ে আজকে সকালেই কিন্তু যিনি এখানকার ডিরেক্টর রয়েছেন অর্থাৎ আধারের যিনি ডিরেক্টর রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের তাকে ডেকে পাঠানো হয়েছিল। তার সঙ্গে আজকে কিন্তু মুখ্য সচিব সকালে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে কিন্তু তাকে জানতে চাওয়া হয়েছিল যে এটা কেন হচ্ছে। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, আধারের যিনি এখানকার ডিরেক্টর রয়েছেন তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে তার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই, তিনি কিন্তু এটা জানেন না যে এটা কী করে হচ্ছে। তারপর তাকে জিজ্ঞেস করা হয় যে এটা কিসের জন্য হচ্ছে বা কারা করছে, তখন তিনি বলেন যে ব্যুরো অফ ইমিগ্রেশন থেকে কিন্তু এই চিঠি করা হয়েছে এবং এটা মূলত দিল্লি, ব্যাঙ্গালোর এখান থেকেই কিন্তু এই ধরনের চিঠি পাঠানো হচ্ছে। রাজ্যের তিনি এখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, কিন্তু তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন যে এটা 28 আধারের 28 ধারা অনুযায়ী কিন্তু এটাকে বাতিল করা হচ্ছে। রাজ্যের পক্ষ থেকে বলা হয় যেরকম 28 এই কথাটা বলা হয়েছে, ঠিক 29 কিন্তু আরেকটা কথা বলা আছে, যখনই কারোর আধার এখানে ডিঅ্যাক্টিভ করা হবে বা বাতিল করা হবে সেখানে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন ম্যান্ডেটরি, অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন করে তবেই কিন্তু কারোর আধার বাতিল করা যেতে পারে। সেক্ষেত্রে কি ফিল্ড ভেরিফিকেশন হয়েছিল? এটা একটা বড় প্রশ্ন। যাদের যাদের এখানে আধার বাতিল হচ্ছে, যাদের যাদের আধার বাতিল করে দেওয়া হচ্ছে তাদের কি ফিল্ড ভেরিফিকেশন হয়েছিল? যদি ফিল্ড ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে কিন্তু আধারের যে রুল বুক রয়েছে সেই রুল বুকটাকেও কিন্তু ভায়োলেট করা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন যে আমরা এইটা নিয়ে বেশ কিছু ব্যবস্থা নেব। প্রথমে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন মুখ্যমন্ত্রী বলেছেন। তিনি এই চিঠিটা আজ বা কালকের মধ্যে হয়তো তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন এই আধার নিয়ে পুরো বিষয় নিয়ে। ইলেকশন কমিশনকে পুরো বিষয়টি দেখতে বলেছেন। তিনি বলেছেন দরকার পড়লে তিনি ইলেকশন কমিশনে দল পাঠাবেন এবং সবশেষ তিনি বলেছেন যদি দরকার পড়ে তাহলে কিন্তু আইনি ব্যবস্থাও নেওয়া হবে। বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। দীপ্তিমান ছিলেন নবান্ন থেকে সরাসরি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এই যে একের পর এক আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় করা হচ্ছে, তা নিয়ে তিনি পদক্ষেপ করবেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন, নির্বাচন কমিশনে চিঠি লিখবেন, প্রতিনিধিও পাঠাতে পারেন, পরবর্তীতে তিনি আইনি সহায়তাও নিতে পারেন, আইনের দ্বারস্থও হতে পারেন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামালপুর, নদিয়ার কৃষ্ণগঞ্জের পরে এবার হুগলির মগরা, সেখানে 50টি পরিবারের কাছে কিন্তু পৌঁছে গিয়েছে যে তাদের আধার কার্ডটি বাতিল করা হয়েছে, ডিঅ্যাক্টিভেটেড করা হয়েছে, এমনটা কিন্তু সেই চিঠি পৌঁছেছে পোস্ট অফিস থেকে। সেই সমস্ত মানুষগুলো কিন্তু আতান্তরে পড়েছেন। কি বলছেন তারা পোস্ট অফিস থেকে এই চিঠি পাওয়ার পরে, সেখানকার বাসিন্দারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। এই চিঠি দেওয়ার পরে আমার এই সমস্যা, আমি টাকাও তুলতে পারছি না। কি সমস্যা? চিঠিটা ইংলিশে লেখা,
আর ওই সদস্যর কাছে সদস্য কি জানালো আপনাকে? সদস্য জানলে তোমার আধার কার্ড বন্ধ হয়ে গেছে। আমি 1 নম্বর পঞ্চায়েতে সুকান্ত পল্লীর একজন বাসিন্দা, অনেকদিন ধরে এখানে বসবাস করছি। আমার কিছুদিন 2-3 দিন আগে এক পিয়ন এসে একটা কার্ড দিয়ে গেল। সে কার্ডটায় লেখা আছে যে আমার আধার কার্ড বাতিল হয়ে গেছে। আমি এখন ব্যাংকে টাকা তুলতেও পারবো না, ফেলতেও পারবো না। আমি লক্ষ্মীর ভান্ডার পাই, সেটাও তুলতে পারবো না। কত বছর ধরে থাকেন এখানে? এখানে আমি 10-15 বছর ধরে থাকি। মানুষ অসুবিধা করছে যে আধার কার্ড বাতিল হয়ে যাওয়া মানে সরকারি যে পরিষেবাগুলো আছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, সেই টাকা পয়সা আসা বন্ধ হয়ে যাবে, রেশন বাতিল হয়ে যাবে, এই ভয়গুলো মানুষ খাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন। তিনি বিষয়টা নিয়ে উচ্চ পর্যায়ের নির্দেশ দিয়েছেন। আমরা আশা রাখি যে এই সমস্ত যে বাসিন্দা যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হচ্ছে তাদের সঙ্গে আমরা নিশ্চিত করে থাকতে পারবো এবং তারা যাতে কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয় সে বিষয়টাই আমরা নজর রাখবো এবং আমরা সমগ্র বিষয়টা তথ্য সংগ্রহ করে আমরা ব্লক এবং জেলা প্রশাসনকে এবং প্রয়োজনে রাজ্য প্রশাসনকে জানাবার চেষ্টা করব। বেশ কিছু মানুষের বক্তব্য শুনলাম। পলাশ রয়েছেন আমার সঙ্গে সরাসরি মগরা থেকে। পলাশ, বেশ কিছু মানুষের বক্তব্য শুনলাম যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে এমন চিঠি তারা পেয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তারা আতান্তরে পড়েছেন। কি করবেন ভাবছেন তারা? কোথায় তারা কি ইতিমধ্যেই সরকারের বা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? দেখো ঋষিকেশ, মগরা 1 নম্বর পঞ্চায়েতের প্রায় 50টিরও বেশি পরিবার তাদের কিন্তু চিঠি এসে গিয়েছে যে আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। স্বভাবতই এই গ্রামাঞ্চলের মানুষগুলো কিন্তু তারা আতঙ্কে রয়েছেন এবং তারা কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েছেন এবং সেখানে যে পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু তার যে উপরমহল যেটাকে বলে পঞ্চায়েত প্রধান উপপ্রধান তাদেরকে জানিয়েছেন। আমরা পঞ্চায়েত উপপ্রধানের সাথেও কথা বলেছি, তারা প্রত্যেকেই কিন্তু একটা বিষয়ে রয়েছেন, তিনি মানুষকে আশ্বস্ত করছেন যে আমরা পঞ্চায়েতগতভাবে সমস্ত মানুষকে আমরা সুবিধে দেব। যে আধার কার্ডের যে ঘটনাটি ঘটেছে তারা উচ্চতর নেতৃত্বকে তারা জানাবেন এবং ব্লক প্রশাসনের সাথেও তারা কথা বলবেন, তবে মানুষের পরিষেবা থেকে কিন্তু তারা কাউকে বঞ্চিত করবেন না। মুখ্যমন্ত্রী এই আশ্বাসের পর তারা কিন্তু আশ্বস্ত হয়েছেন। যদিও এই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা তিনি কিন্তু জানিয়েছেন যে মানুষ সমস্যায় পড়লে বিজেপি কর্মীদের কাছে যাবে, এ কথাও কিন্তু তিনি বলেছেন। তবে তোমাকে বলি, এই মগরা পঞ্চায়েতে যে মানুষগুলি আতঙ্কিত রয়েছে তারা কিন্তু স্বভাবত দুশ্চিন্তায় রয়েছে। তাদের যে সরকারি যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলি তারা পাবেন কিনা এটা নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন। ঋষিকেশ, একদমই অনেক ধন্যবাদ পলাশ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পলাশের সঙ্গে। পলাশ যেমনটা বললেন যে মানুষজন তারা যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে বলে চিঠি পেয়েছেন তারা খুব স্বাভাবিকভাবেই সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন। কি করবেন তারা? জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েছেন তারা। আবার একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে বিরতির পর দেখছেন 4টের চারদিক। আধার সমস্যা এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন। ঠিক সেই সময়ে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের বক্তব্য যে এই আধার সমস্যা হলে 24 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী, সমাধানে আশ্বাস দিচ্ছেন সুকান্ত মজুমদার। তাদের বক্তব্য, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বিজেপির দপ্তরে গিয়ে দেখা করুন, এমনটাও কিন্তু বক্তব্য তাদের। ক্ষমা চেয়েছেন শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি ক্ষমা চেয়েছেন। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই যে আধারে সমস্যা হচ্ছে, আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, তা নিয়ে কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন। পাশাপাশি বলা হচ্ছে যে আজকের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, না হলে বিজেপির অফিসে যোগাযোগ করুন, এমন বক্তব্য রাখছেন তারা। সমস্যার সমাধান যদি না হয় তাহলে বিজেপির অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এদিকে তৃণমূলের বক্তব্য যে তাদের চাপেই, তৃণমূলের চাপেই পিছু হটল বিজেপি। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি ঠিক কি বলছেন শোনাবো। বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড
অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী একটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি, কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই। যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে, তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন, আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। ক্ষমা চেয়েছেন শান্তনু ঠাকুর, কি বলছেন শোনাবো। मैं पहले ही क्षमा मांगना चाहता हूं कि एक टेक्निकल फॉल्ट के लिए अभी आधार कार्ड जो डीएक्टिवेशन हो रहा है ये एक टेक्निकल फॉल्ट था। তৃণমূল কংগ্রেসের দাবি যে তাদের চাপেই পিছু হতে বাধ্য হচ্ছে বিজেপি। কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, শুনুন। এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা নিয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা যা বলছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা বড় চক্রান্ত শুরু করেছিলেন। তাদের জন্যই তাদের অথরিটি, তাদের সরকারের লোকজন এইভাবে আধার কার্ড থেকে লিঙ্ক কেটে দিয়ে হয়রান করছিল সাধারণ মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস চড়া সুরে প্রতিবাদ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন রাজ্য সরকার পাশে থাকবে সেই মানুষগুলোর এবং তৃণমূল গর্জে উঠল, তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন। মানুষ, বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের উপর। আর শুভেন্দু আর সুকান্তর কথায় বোঝা যাচ্ছে যে তাদের লোকেরাই করেছে। যারা বলে আমরা কথা বলে ছাড়াচ্ছি, তার মানে তো সবিরোধী কথা, তার মানে তো তারা জানে যে কারা করিয়েছে। আবার একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের 5 আমলাকে হাজিরার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর হামলার অভিযোগে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি ওই 5 শীর্ষ আধিকারিককে দিল্লিতে তলব করে। সন্দেশখালী নিয়ে বিক্ষোভ, ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা। 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন টাকিতে পুলিশের সঙ্গে বিরোধ বাধে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। একসময় পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত। এই ঘটনার পরই সুকান্তকে হামলার অভিযোগ ওঠে। তৃণমূল যাকে নাটক বলতে ছাড়েনি, জল গড়ায় সংসদ পর্যন্ত। মুখ্য সচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ 5 আমলাকে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি নোটিশ ধরায়। 19 ফেব্রুয়ারি হাজিরা দিতে বলে। সেই হাজিরার উপরেই সোমবার স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তৃণমূলের দাবি সংসদীয় কমিটির তলবের ওই সিদ্ধান্তই আইন বিরুদ্ধ। প্রথম কথা, প্রিভিলেজ কমিটি কোনো সাংসদের ক্ষেত্রে তখনই প্রযোজ্য হয় যখন তিনি সংসদীয় কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকেন। এক্ষেত্রে লোকসভার সচিবালয় অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন। তিনি এখতিয়ার বহির্ভূতভাবে রাজনীতিকরণ করেছেন পুরো প্রক্রিয়াটাকে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে ধাক্কা খেয়ে রাজ্য সরকারকেই দোষেছেন বিজেপির রাজ্য সভাপতি। কপিল সিব্বাল একদিন দাঁড়ালে পরে 7 থেকে 10 লক্ষ টাকা বলে নেন বলে শুনেছি। আমার ব্যক্তিগতভাবে সামর্থ্য নেই অত টাকার লয়ার রাখার, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের টাকা খরচ করে গোপালিকা সাহেব আর রাজীব কুমার সাহেব বহিরাগত আমাদের মুখ্যমন্ত্রী বলেন, এরা তো সবার আগে বহিরাগত, এরা তো কেউ বাঙালি না। বাঙালির টাকায় এরা বাঙালিকে অত্যাচার করবে, আর বাঙালির ট্যাক্সের টাকায় এরা উকিল রাখবে, এরা চলতে পারে না। এর আগে মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজে সংসদীয় কমিটির অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সুকান্ত মজুমদারদের ক্ষেত্রেও কমিটির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কলকাতা টিভি। লোকসভা ভোটের আগে পাখির চোখ জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাসের শেষের দিকে তিনি জঙ্গলমহল সফরে যাবেন বলে জানা যাচ্ছে। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দীপ্তিমান, কবে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি কর্মসূচি রয়েছে তার? দেখো, 26 তারিখে মুখ্যমন্ত্রী যাওয়ার কথা পুরুলিয়া, এবং 26 তারিখে রওনা দেবেন তিনি পুরুলিয়ায়। 27 তারিখে পুরুলিয়ায় সরকারি কর্মসূচি রয়েছে, তারপরে 28 তারিখে বাঁকুড়ায় কর্মসূচি রয়েছে, 29 তারিখে রয়েছে হলো ঝাড়গ্রামে কর্মসূচি। সেখান থেকেই তিনি সোজা ফিরে চলে আসবেন কলকাতাতে। অর্থাৎ মাসের শেষের 3টে দিন কিন্তু জঙ্গলমহলের 3টে জেলায় কিন্তু তার কর্মসূচি রয়েছে। সেখানে সরকারি কর্মসূচি থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে আরম্ভ করে সব কর্মসূচি রয়েছে সেখানে। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26 তারিখ তিনি পুরুলিয়ায় যাবেন। একাধিক প্রশাসনিক সভা সহ
বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা ভোটের আগে নজরে জঙ্গলমহল। 4টে চারদিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।